ডাকসু এখন কি ভূমিকা নেবে যাতে করে নারীদের মধ্যে থেকে এই ফোবিয়াটা কেটে যায়? মানে আই মিন যারা পর্দা করতে চান তারা পর্দা অবশ্যই করবেন, তাদেরকে যেন কোনোভাবে ছোট করে না দেখা হয়, এবং যারা আসলে পর্দা করতে চান না নন হিজাবি তাদেরও তো একটা স্বাধীনতা থাকা দরকার, সেই জায়গা থেকে জানতে চাইছি। আচ্ছা, এই ব্যাপারে আমি বরাবরই যেটা বলেছি, এটা আমাদের জাতিগত সমস্যা, এটা কোনো নির্দিষ্ট দল বা নির্দিষ্ট গোত্রের সমস্যা না, এটা একেবারেই জাতিগত সমস্যা। দেখবেন যে মানে একদম যে পরে তাকেও শুনতে হয়, যে পরে না তাকেও শুনতে হয়, কিন্তু যে পড়ছে না তাকে যখন বেশি শুনতে হচ্ছে, এই প্রবণতাটা কেন আসছে? এখানে আমি যদি একটু অ্যাড করি যে পড়ছে না সে অনেক বেশি শুনছে, তার মানে এই না যে পরে সে শুনছে না। যেমন ধরুন আমি গত পরশুদিনও বলেছি, যখন কেউ স্লিভলেস পরে তাকে বলে যে শালীন পোশাকে আসো, যখন কেউ শালীন পোশাকে আসে তাকে বলে হিজাব পরো, যখন কেউ হিজাব পরে তাকে বলে বোরকা পরো, যখন কেউ বোরকা পরে তাকে বলে চোখ ঢাকো, মুখ ঢাকো, হাত ঢাকো। এই সব কিছু করার পরেও তাকে আবার শুনতে হয় যে তুমি ঘরের বাইরে কেন। তো এটা আমাদের জাতিগত সমস্যা, একেবারে একদম শুরু থেকে সমস্যা। এই সমস্যাটা আপনি যদি একেবারে সমূলে উৎপাদন না করেন, এখানে আপনি যতই প্রতিকার যতই করেন, এখানে প্রতিরোধ ছাড়া আসলে কিচ্ছু সম্ভব না। তো আমি ডাকসুর প্রতিনিধি হওয়ার আগে আমি নিজে এই ইশতেহার দিয়েছিলাম যে আমি যখন ডাকসুর প্রতিনিধি হয়ে আসব, আমি একেবারে একটা গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব, যেখান থেকে এই জিনিসটা আসলে অ্যাডভোকেসি করা হবে যে কেউ যদি পড়তে চায় তাকে বাধা দেওয়াটা যতখানি অপরাধ, কেউ যদি পড়তে চায় না তাকে জোর করাটাও ঠিক ততখানি অপরাধ। এই অ্যাডভোকেসি, এই যে কাউন্সেলিং, এটা হওয়া খুব বেশি জরুরি, এবং এইটা নিয়ে আমি অলরেডি দুইটা অর্গানাইজেশনের সাথে অলরেডি বসেছি, কিভাবে কাজ আগানো যায় সেটা নিয়ে আমি কাজ করছি, এবং খুব শীঘ্রই এই যে হেনস্থা হচ্ছে, হেনস্থার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা তো আমরা ডাকসু থেকে দেখতে চাই, এবং গান নিয়ে, গান বা নাচ যে কালচারাল যে পার্ট, সেই বিষয়েও তো মানুষের ছাত্রছাত্রী যারা করতে চায় সে স্বাধীনতা থাকতে হবে। সেই বিষয়টা শুনি আমি জমা করা কত আজকে আমরা মানে ব্যান্ডে কোনো একটা আয়োজন কি করতে পারবে এখন চাইলে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি কেউ এসে বলবে গান বাজনা চলবে না, নাচ চলবে না? আজকে আমাদের ডাকসুর পক্ষ থেকে পুঁথিপাঠের আয়োজন করা হয়েছে, এবং সেখানে আমাদের জিএস SM ফরহাদ তিনি বলেছেন যে ব্যান্ড সোসাইটি সহ অন্যান্য যারা টিএসসি ভিত্তিক অর্গানাইজেশন যারা আছে তারা নিজেরা যাতে এই ধরনের কাজ করে, সেখানে যাতে ডাকসুকে ইনভলভ করে, যে কোনো ধরনের সাপোর্ট যদি ডাকসুর পক্ষ থেকে লাগে সেটা যাতে তারা ডিমান্ড করে। এবং এটা আজকেরই কথা, আমরা আজকে প্রতিবাদ শুনেছি, প্রতিবাদ শুনে সেখান থেকে আমি এখানে এলাম, এবং আমাদের সামনে আরও অনেকগুলো প্রোগ্রাম হবে, যেমন খুব শীঘ্রই আমাদের শরৎ উৎসব হবে। এবং এই যে আপনি যেটা বলছেন যে অমুক তমুক অনুষ্ঠান হতে এখন সমস্যা, এটা আসছে, যেটা আপু বলছিলেন যে এই সেই করা হচ্ছে বা এইভাবে সাইবার বুলিং করা হচ্ছে, আপনি লিগের আমলে গিয়ে দেখেন তখনও সেম কথাই হতো। আমি একদম সরাসরি আজকে অন ক্যামেরা বলি, বাংলাদেশে বরাবরই একটা গোষ্ঠী আছে যারা প্রচন্ড রকমের উগ্র, মানে তাদের লিগের সময়ের কথা যদি বলি, লিগের সময় যারা বোরখা পরেছে তাদেরকে বেশি হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি স্কুলেও বোরখা পরে গেলে সেই স্টুডেন্টকে বলা হয়েছে আপনি তুমি বোরখা পরে এসছো কেন, বোরখা পরে স্কুলে আসতে পারবা না। কিন্তু একজন নারী সে ওড়না পরে নেই বলে তাকে উদ্ধার করার জন্য থানায় যাবে কেউ, সেই ঘটনাটা লিগের সময় হয় নাই। হ্যাঁ, এই ব্যাপারে একটু কথা বলি, যেটা আপু বলছিলেন যে 2022 সালে যে ঘটনা, সেটাও কিন্তু লিগের আমলেরই ঘটনা, যে কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে নরসিংদী রেল স্টেশনে। একজন মহিলাই কিন্তু এই কাজটা করেছিল, কোনো বাইরের কোনো পুরুষ মানুষ না, কোনো মৌলবী না, কেউ না, একজন মহিলা যে গিয়ে হচ্ছে ছোট জামা কাপড় কেন পরেছো বলে তার জামা কাপড় ছিঁড়ে নিয়েছিল। এবং যেটা বলছি যে উগ্রবাদী যে গোষ্ঠীর কথা বলছি, সেই উগ্রবাদী গোষ্ঠী গিয়ে কিন্তু ফুলের মালা দিয়ে হেনস্থাকারীকে মালা পরিয়েছে। এবং এই ব্যাপারে আসলে আমি আপনাকে যেটা বলছিলাম, বাংলাদেশে বরাবরই একটা উগ্রপন্থী ছিল যাদেরকে হাসিনা আসলে না, আমি এই ব্যাপারটা আসলে আমি শেষ করতে চাই। 22 সালে যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা যে ঘটিয়েছে তাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়, এবং আমি জানি যে তার যে মামলা সেটা এখনো চলছে, বারবার কোর্টে হিয়ারিংও হয়েছে এটা। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে বাজেভাবে হেনস্থা করেছে, সে কেন ওড়না পরেনি, এবং এটা করার পরের দিনই থানা ঘেরাও করে তাকে বের করে এনে ফুলের মালা গলায় পরানো হয়েছে। দুইটার ভিতরে পার্থক্য আছে, এবং আমি পার্থক্য দেখছি যে আগেই ফুলের মালা পরানোর সাহসটা আমরা কারো ভিতরে দেখি নাই। হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে, এত বাজেভাবে ভেঙে পড়েছে যে এখন এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে যে একজন হ্যারাসমেন্ট যে করেছে তাকে ফুলের মালা দিয়ে বের করা হচ্ছে। এবং এই ঘটনা একটা দুইটা না, আমরা দেখেছি যে বাম সংগঠনের একজনকে এই দায় কার্ড জুমা জানতে চাইছে, এই দায় আমি তো বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা ইন্টারিম সরকারের ব্যর্থতা যে তারা এই উগ্রবাদী সরকার, এই উগ্রবাদী বিশ্ববিদ্যালয় যখন আসে সেটা ডাকসু প্রতিনিধিদের দায়ভারের মধ্যে এখনো পর্যন্ত ডাকসুর কাছে এটা আসেনি, যে তার এখনো পর্যন্ত ডাকসুর কাছে অভিযোগ করেছি, ডাকসুর কাছে আমি নিজে অভিযোগ করেছি, সাদিক কায়েম
আমি সবার কাছে অভিযোগ লিগ্যালি করেছি, অভিযোগ আসেনি, এবং লিগ্যালি যদি অভিযোগ আসতো আমি সেটা অবশ্যই দেখতে পেতাম কিংবা জানতে পারতাম। এবং যে ব্যাপারটার কথা আপনি বলছেন সেদিন রাতের ব্যাপার, সেই ব্যাপারটাও ফলো আপে আছে। যেমন পরের দিন যখন হচ্ছে মিটিং হয়েছে সেখানেও এ ব্যাপার নিয়ে আমি যতটুকু জানি এবি জুবাইয়ের কথা বলেছে, এই ইস্যুটা তুলেছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে প্রশাসনকে যে কোনো ব্যাপারে চাপ প্রয়োগ করা, তাদের কাছে শিক্ষার্থীদের যে কথাগুলো সেগুলো তুলে ধরা, সেই কাজগুলো আমি বলি যে এই ব্যাপারটা হয়েছে আমার বান্ধবীর সাথে হয়েছে এবং সেই ব্যাপারে আমি যথেষ্ট ভোকাল ছিলাম। এবং গত পরশুদিন যে ওড়নার ব্যাপার হয়েছে সেই ব্যাপারেও আমি ভোকাল ছিলাম। এবং এখন পর্যন্ত এরকম কিছু হয়নি যে কেউ হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেখানে আমি কোনো ধরনের সম্মতি দিয়েছি বা আমি নিজে একজন ভিকটিম। আমি বরাবরই, ইভেন আমি যদি বলি আমি প্রত্যেকটা সেক্টরে একটা ব্যাপার আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী যে হ্যারাস করেছে, যখন করেছে তখন কোনো লিগ্যাল প্ল্যাটফর্ম ছিল না শিক্ষার্থীদের জন্য। যখন বারবার এখন নারীদের উপর সাইবার বুলিং এর বা নারীদের হ্যারাসমেন্টের ঘটনা ঘটছে, তখন এটা ডাকসুর, যেহেতু আপনি যে প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বা বেশিরভাগ যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন, তাদের ইশতেহারে অন্যতম একটা ইশতেহার ছিল নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস। তো নিরাপদ ক্যাম্পাসের প্রথম নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তার দ্বারা, এবং ডাকসুর যে হ্যারাস করেছে তার দ্বারা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-এর পরবর্তীতে তাকে সরাসরি হ্যারাস করেছে চতুর্থ শ্রেণীর একটা কর্মচারী, একটা শিক্ষার্থীকে, এবং তাকে ফুলের মালা দিয়ে বের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে কখন কোনো ব্যবস্থা নেয় না, রাজনৈতিক দলগুলো তখন চাপ প্রয়োগ করেছে, এটা নিয়েও কিছু হয় না, বিভিন্নভাবে কথা বলা হয়েছে। ডাকসু যখন মানে এখন দায়িত্ব পেয়েছে, যখন নারী নিরাপত্তা ইস্যু আসবে, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার যখন ইস্যুটা আসবে, কথা যখন উঠবে, তখন ডাকসুর এটা দায়িত্ব স্বপ্রণোদিত হয়ে কেন ওই কর্মচারী এখনো পর্যন্ত স্বপদে বহাল আছেন, নারী হেনস্থাকারী যে কর্মকর্তা তিনি এখনো স্বপদে বহাল আছেন, কি গ্যারান্টি আছে যে সে একইভাবে আবার কোনো নারীকে হেনস্থা করবেন না? আপনারা ডাকসু থেকে এতদিন পর্যন্ত এটা নিয়ে কোনো অভিযোগ কেন তোলেননি? আমি যতটুকু জানি ওই ঘটনা যখন আমি ফলো আপ করেছি তখন আমাদের নিজেদেরই অনেক সমস্যা ছিল যে তাকে সাময়িক বরখাস্ত করা হবে, তখন বরখাস্ত করার জন্য আন্দোলন চলছিল, সবাই মিলে ভোকাল ছিল। এবং আমি যতদূরও জানি এখন পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে। এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কাছে লিগ্যাল যত সমস্যা এসেছে বা তাদের কাছে যারা যারা সমস্যা জানিয়েছে সেই সব কিছু নিয়েই আর কি মানে ডাকসু যতখানি সম্ভব ততখানি ভোকাল হয়েছে। এবং খুব রিসেন্টলি বিশ্ববিদ্যালয় প্রশাসনই একটা সেল খুলছে যেখানে এই সাইবার বুলিং বা অন্যান্য আমি একটুখানি আমাদেরকে জানিয়েছে। আমরা যখন অভিযোগ করি, আমি আশরাফা দুজনেই হয়েছিলাম, আমাদের কিন্তু ডাকা হয়নি বা এটা নিয়ে কারোর সামনে কিন্তু কথা বলা হয়নি। আমি কিন্তু দেখিনি কোন নারী প্রতিনিধি, দূরের বিষয়, কেউই এটা নিয়ে কোনো কথা বলেনি। তো এটা আসলে ডাকসু কতটুকু কাজ করছে, এটা কি প্রশ্নবিদ্ধ না? কেন ডাকা হয়নি? তাহলে সবাইকে নিয়ে কাজ করতে হবে, রাইট? সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবং আপু যেটা একদম শুরুর দিকে বলছিলেন যে তিনি আমার কাছে এক্সপেক্ট করেন যে আমি সবাইকে নিয়ে বসবো, এবং যেটা আমি জানিয়েছি যে একটা কাজ করতে, কাজের পরিকল্পনা সাজাতে, সেটা কোন ওয়েতে যাবে, যেহেতু লং লাস্টিং আমরা চাইছি না যে ডাকসু 1 বছর থাকবে, আমার কাজটা 1 বছরই সীমাবদ্ধ হোক, সেটা আমি পার্সোনালি চাইছি না। আমি চাইছি এমন কিছু ইনিশিয়েটিভ যেটা বিশ্ববিদ্যালয়কে আমি দিয়ে যাব এবং বিশ্ববিদ্যালয়ের লং রানে সেটা কাজ করতে পারবে। সেজন্য আমি অলরেডি 2টা অর্গানাইজেশনের সাথে, বিশেষ করে যারা নারীদের নিয়ে কাজ করছে, সিভিক টেক নিয়ে কাজ করছে, তাদের সাথে আমি অলরেডি অনেকগুলো দফায় দফায় বসেছি। এবং এই বসার পরে আমি নিজেই তাদেরকে বলেছি যে আমি অমুক চমুক, মানে আমি এখন আমি স্ক্রিনশট চাইলে আমি আপনাকে দেখাতে পারবো যে আমি প্রত্যেকটা সংগঠনকে ইনক্লুড করে আমি এই কাজটা করতে চাই, সবার সাথে সবাই থাকবে। তারা যখন আমার কাছে প্ল্যানটা জানতে চেয়েছে, তুমি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে করছো নাকি আমি ডাকসুর প্রতিনিধি? আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না, তুমি একবার বলো বাংলাদেশপন্থী হতে চাও, আবার একবার দেখি ইনকিলাব মঞ্চের প্রতিনিধিত্ব করছে, আবার ডাকসুর প্রতিনিধি। বাংলাদেশপন্থী মানেই তো ইনকিলাব মঞ্চের প্রতিনিধি মানেই তো বাংলাদেশপন্থী। আমি যতবারই বলি যে সেটা কি কোনোভাবে এতদিন আমি আবার যতক্ষণ তোমার সাথে কথা বলেছি তুমি কিন্তু আবার শিবিরকে হাইলাইট করেছো না? আসলে কোন আমি কখন শিবিরকে, আমি আমার প্যানেলকে হাইলাইট করেছি। আমি এখনো পর্যন্ত শিবিরের হয়ে একটা কথা বলিনি, আমি আমার প্যানেলের হয়ে কথা বলেছি, আমি ডাকসুর প্রতিনিধি হিসেবে কথা বলেছি। আমার 2টা পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং আমি ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের জায়গায় থাকো, পজিশনে তুমি একটা কাজের মধ্যে থাকো, তুমি কি তোমার অন্য কোনো পরিচয়, রাজনৈতিক পরিচয় সেখানে? আমি 2টা পরিচয়ে কাজ করি, আমার 2টা পরিচয়ে কোথাও কোনো সমস্যা হয় না এবং এমন কোনো লিগ্যাল বাইন্ডিংস নেই যে আমি ডাকসুর যদি আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হতে চাই তাহলে আমাকে ইনকিলাব মঞ্চ থেকে পদত্যাগ করতে হবে, এরকম কোথাও কোনো লিগ্যাল বাইন্ডিং
নাই এখন পর্যন্ত, এবং আমি দুটো পরিচয়ই হোল্ড করি। সেক্ষেত্রে আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা যেহেতু নারীদের অধিকার নিয়ে কথা বলছি সেখানে একটু ফিরে যাই। আমি সম্প্রতি একটি ক্লিপস দেখলাম, সেখানে দেখলাম যে জুমা বলছেন যে নারীদের সমতা না, সমান অধিকার না, বরং নারীদের ন্যায্য অধিকার আপনি চাইছেন, রাইট? আমি একটু বিষয়টা বুঝতে চাইছি, কারণ আমরা এই কথাটা মানে নারীদের সমান অধিকার চাই না, এটা আমরা জামাতের নেতাদের কাছ থেকে আমরা শুনি, এবং আমরা চরমোনাই পীরের নেতাদের, ইসলাম ঐক্য জোটের যারা আছেন তাদের মুখ থেকে শুনি যে না, সমান অধিকার না, কিন্তু ন্যায্য অধিকার চাই। তো আপনিও ঠিক একই কথা বলছেন, এটা কি কারো দ্বারা প্রভাবিত হয়ে নাকি নিজের জায়গা থেকে যদি হয় তাহলে সেটা কিরকম? অবশ্যই আমি প্রভাবিত হয়ে কথা বলছি। আমি প্রভাবিত হয়েছি আমার কোর্সগুলো, যে কোর্সগুলো সোশ্যাল সায়েন্সে পড়ানো হয়, যেগুলো ইকুইটি শেখায়, যেগুলো ইকুয়ালিটি শেখায়, সেখান দিয়ে প্রভাবিত হয়ে কথা বলছি। ইনসাফ প্রতিষ্ঠা করা আমার কাছে সবসময়, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে ইনসাফ হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ইনসাফ যদি আমাকে সমান দেয় আমি সেখানে সমান নিব, ইনসাফ যদি কখনো আমাকে কম দেয় সেখানে আমি কে ঠিক করে দিবে? ইনসাফটা এক্স্যাক্টলি, ইনসাফটা কে ঠিক করে দিচ্ছে, তার ইন্টেনশনটা কি, সেই ইনসাফের মানে সেই ইনসাফটা আমি অ্যাকসেপ্ট করব কিনা সেটা হচ্ছে ব্যাপার। এখন ধরুন যে আমাকে কেউ একজন ইনসাফের নামে বলল যে আমার এখানে কম পাওয়াই ইনসাফ, আমি তো সেটা মানবো না, আমি তো জানি যে তার ইন্টেনশনটা ভিন্ন। আমার কথা হচ্ছে যেখানে আমি বেশি পাই, ধরুন যে একটা জায়গায় আমার নিড বেশি, সেই জায়গায় আমার বেশিই চাওয়া দরকার, তো সেই জায়গায় যদি আমাকে সমান অধিকারের কথা বলে কম দেয়, সেই সমান অধিকার আমি চাই না, আমি সেই সমান অধিকার চাই যেই সমান অধিকার ইনসাফ কায়েম করে। তুমি এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপু একটা মিনিট একটু চেয়েছি, তুমি এমন একটা প্রেক্ষাপটে কথা বলছো যেই প্রেক্ষাপটে একটা ডিসাইডার হয়ে যায় যে মেয়েরা কখন কতটুকু সময় বাইরে থাকবে, ছেলেরা কতটুকু সময় বাইরে থাকবে। আপনি সেটার বিপক্ষে কথা বলবেন, আমরা ন্যায্যতাটা নিশ্চিত করার জন্যই তো আমাদেরকে কথা বলতে হবে, যে ডিসাইড করছে সে যদি ন্যায্যতা না দেয়। সেই জায়গা থেকে যে নারীরা যখন সমান অধিকার চাইছে, তাদের পারিবারিক